নমস্কার, আমি অমিত। আর তোমরা এখন শুনছো অলৌকিক। হয়তো তোমাদের কারোরই মনে নেই, কাল আমাদের কাছে একটা বিশেষ দিন। আমাদের এই ছোট্ট অলৌকিক পরিবারের জন্মদিন, সঙ্গে আমারও। তাই তোমাদের সবার কাছে এগিয়ে চলার অনুপ্রেরণা চেয়ে নিচ্ছি। যেভাবে এতদিন আমাদের পাশে ছিলে, আগামী দিনগুলোতেও থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি বা অলৌকিক সবই শূন্য। আর আজকের এই স্পেশাল দিনে তোমাদের জন্য থাকবে একটি স্পেশাল ঘটনা, নাগমণি। তবে ঘটনাটি যিনি বলেছিলেন তিনি আজ আর এই দুনিয়ায় নেই, তাই আর ধন্যবাদ না জানিয়ে প্রণাম জানালাম। এছাড়াও আমাদের সহযোগী জ্যোৎস্না ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এখনো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকো, চটপট করে দাও, কারণ এরকম দুর্দান্ত দুর্দান্ত ঘটনা অলৌকিকে আসতেই থাকে। এবারে তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। আনুমানিক তাও বছর 25 আগের কথা। গ্রীষ্মের এক বিকেল বেলা। তখন আমি অনেকটাই ছোট। বিকেল হলে বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলা করি, কখনো চোর পুলিশ, ছোঁয়াছুঁয়ি, কবাডি। কারণ তখন তো মোবাইল বা ইন্টারনেট কিছুই ছিল না, এমনকি টিভিও সবার বাড়িতে থাকতো না। সুন্দর একটা শৈশব ছিল তখন। আর আজকালকার বাচ্চাদের মতো অত এচড়ে পাকাও ছিলাম না, বোকাশোকা, ভোলা ভালা। তো আমি খেলতে গিয়েছি, গিয়ে দেখি শানু, শিয়ারা, চুটকি কোনো বন্ধু তখনও আসেনি। রাস্তার ধারে একটা নারকেল গাছের গুড়ি ছিল, তার উপরে শুধু ধ্রুবের মা বসা। ধ্রুবরা বাঙালি না, বিহারি, আমাদের পাড়াতেই তখন ভাড়া থাকতো। ধ্রুবকে আমরা ধ্রুব বলেই ডাকতাম, যদিও আমাদের থেকে বয়সে অনেকটাই বড় ছিল। তো আমিও তখন ধ্রুবের মায়ের পাশে গিয়ে বসলাম, বন্ধুদের আসার অপেক্ষা করছি। ধ্রুবের মা খুব একটা ভালো বাংলা বলতে পারতেন না, হিন্দি বাংলা মিশিয়ে বলতেন, কিন্তু বোঝা যেত। আমি তখন ওনাকে বললাম, জানো, কালকে খেলতে গিয়ে ওখানে একটা এত বড় সাপ দেখেছিলাম। শুনে উনি হাসলেন, বললেন, আমাদের দেশের বাড়িতে ওরকম কত দেখেছি, সাপ, নাগ, নাগিন, নাগমণি অজস্র। শুনে আমি বললাম, বলো কি? উনি বললেন, হ্যাঁ, আমাদের বাড়িতেই তো ছিল নাগমণি। আমার একটা ভাই ছিল, ও আর আমি একদিন জঙ্গলের মধ্যে নাগমণি পেয়েছিলাম। আমি তো বরাবরই গল্প শুনতে ভালোবাসি। বললাম, তারপর? উনি তখন বলতে লাগলেন, আমার তখন বয়স কত, ওই 9 বছর মতো হবে, আর আমার ভাইয়ের 4 সাড়ে 4। ভীষণ দুরন্ত, ওকে সামলাতেই একজন লাগতো। তাই আমার মা আমাকে বলতো, তোকে ঘরের কোনো কাজ করতে হবে না, তুই ভাইকে দেখিস। তাই বেশিরভাগ সময়ই আমি ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকতাম, একসাথে খেলা করতাম। আমাদের বিহারে তখন বাড়ি খুব কম, চাষের জমি, মাঠ, ঝোপ জঙ্গলই বেশি। সারাদিন আমরা তার মধ্যে খেলে বেড়াতাম। তো একদিন মা সারাটা দুপুর ধরে কাঁচা আমের আচার বানিয়েছিল, বানিয়ে একটা বয়মে করে রোদে রেখেছিল। আমাকে বলল, এটা দেখিস, কেউ যেন না ধরে, তোর নানি বাড়িতে পাঠাবো। তো আমি যেই একটু এদিক থেকে ওদিক হয়েছি, সেই ফাঁকে ভাই বয়মটা ফেলে ভেঙে দেয়। ভাই আমি দুজনেই তো তারপর খুব ভয় পেয়ে যাই, কারণ জানি এবার মা মারবে। তাই দুজনেই তখন মাঠের দিকে পালাই আমরা। বাড়িতে তখন কি হচ্ছে আমরা কিছু জানি না। বেশ কিছুক্ষণ পর একজন আমাদের দেখেছিল, বলল, এই তোরা এখানে কি করছিস? যা, মা খুঁজছে তোদের, খুব রেগে আছে। সেই শুনে আমি আর ভাই তো আরো জঙ্গলের দিকে চলে যাই। এদিকে অন্ধকার হয়ে গেছে, তাও আমরা ভয় আর বাড়িতে ফিরছি না, মশা কামড়াচ্ছে।
হঠাৎ একটা খসখস শব্দ পেলাম আমরা, সঙ্গে ঝোপটা নড়ছে। ভাই তখন আমাকে বলল, ওখানে কি রে দিদি? আমি তখন দেখতে গেলাম। কাছে যেতেই দেখি কি একটা জিনিস চকচক চকচক করছে, আলো হয়ে আছে পুরো জায়গাটা। আমি তখন ভাইকে ডাকলাম, এ ভাই, আয় আয়, দেখ কি একটা জিনিস এখানে। ভাই তখন এসে জিনিসটা হাতে তুলল। আমার তো কেমন ভয় ভয় লাগছিল, বলছিলাম যে ধরিস না ধরিস না। এমন সময় আমরা মায়ের গলা শুনতে পেলাম। লোকটা মনে হয় গিয়ে বাড়িতে বলেছিল, তাই মা খুঁজতে খুঁজতে এসেছে। বলছে, আয় আয় এদিকে, কিচ্ছু বলবো না, মারবো না, আয়। আমি আর ভাই তখন কাছে এলাম। আচার নিয়ে তখন কোনো কথাই হলো না। ভাইয়ের হাতে জিনিসটা দেখে মাও তো অবাক হয়ে গিয়েছিল। বলল, কি রে ওটা? আমরা বললাম যে জানি না, এখানে পেলাম এটা। মা ভাবলো যে কোনো খেলনা হবে, তাই আর কোনো কথা বাড়ালো না। আমাদের দুটোর কান ধরে হিড়ি হিড়ি করে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। জিনিসটা কিন্তু ভাই ফেলেনি, পকেটে করে বাড়িতে নিয়ে এসেছিল। তো বাবা ভাইকে দেখে বলল, কি রে তোর পকেটে, দেখি। ভাই তখন জিনিসটা বের করে বাবাকে দেখায়। বাবার এসব বিষয়ে অনেক জ্ঞান ছিল, উনি দেখে বুঝতে পারেন। বলেন, এটা তো মনে হচ্ছে নাগমণি। কোথায় পেলি এটা? আমরা তখন বললাম। মা তো তখন রেগেছিল। বাবাকে বলল, কি হয় এটা দিয়ে? বাবা বলল, তুমি জানো না, দুনিয়ার সব থেকে দুর্মূল্য জিনিস এটা। এ হলো নাগমণি। ইচ্ছাধারী নাগ নাগিনদের কাছে থাকে, কোটি কোটি টাকা দামের। বলে যার কাছে এই জিনিস থাকে, 7 রাজার ধন পায় সে। আজ থেকে এটা আমার। তারপর বাবা ওটা যত্ন করে রেখে দিল। কিভাবে রাখলো জানো? নাগমণির একটা বিশেষত্ব আছে, নাগমণিকে কোনোভাবে ঢেকে রাখা যায় না। সেটা কাপড় জামার মধ্যে রাখো বা বস্তা দিয়ে চাপা দিয়ে রাখো, তাও ওটার আলো ছড়াবে। এরকম একটা অদ্ভুত প্রকাশ থাকে নাগমণির। সেই প্রকাশ শুধু একটা জিনিসেই ঢাকা পড়ে, সেটা হলো গোবর। আমাদের বাড়িতে তখন গরু ছিল। বাবা সেই গোবর এনে ঘরের এক জায়গায় চাপা দিয়ে রেখে দিল সেটা। এতে করে আরো একটা উপকার হলো, কেউ কিছু সন্দেহ করবে না, চোরেও হাত লাগাবে না। কিন্তু যে নাগ বা নাগিন মণি হারায়, সে পাগল হয়ে যায়। যাকে পাবে তাকেই শেষ করে দেবে, যে করেই হোক সেটা সে আবার ফেরত নেবেই। এই জন্যই দেখবে নাগমণি আছে এটা সবাই কিন্তু জানে, অথচ কারোর কাছে নেই। অনেকেই পেয়েছে, কিন্তু কেউ রাখতে পারেনি। যার মণি সে যে করেই হোক সেটা আবার ফেরত নিয়ে যায়। তো মণি হারিয়ে সেই নাগিনও তো পাগল হয়ে উঠেছিল। অন্ধকারে তারা এই মণির সাহায্যে শিকার ধরে। সেরকম হয়তো সেদিন শিকার ধরছিল ওই ঝোপের মধ্যে। আমরা সেটা তখন তুলে নিয়ে চলে আসি। সে আমাদের দেখেছিল কিনা জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছিল যে কোনো মানুষই ওটা নিয়ে গেছে। তাই এর পর থেকে আমাদের গ্রামে সাপের খুব উপদ্রব বেড়ে গেল। আজ এদের ঘরে সাপ ঢোকে, কাল ওদের ঘরে সাপ ঢোকে। এখানে দেখা যায়, কখনো ওখানে দেখা যায়। এমনকি সাপের কামড়ে মারাও গেছে কজন। মানে ও খুঁজে বেড়াচ্ছে মণিটা। তখন তো বিজলিবাতি ছিল না, সন্ধ্যের পর সব অন্ধকার। কখনো বেখেয়ালে পা পড়ে যায়, হাত লেগে যায় আর দেয় কামড়। এত বিষের ধার যে কয়েক মিনিটের মধ্যেই মানুষ শেষ। আর শুধু কি মানুষ, গরু, ছাগল, মুরগি কিচ্ছু বাদ যেত না। পাগল হয়ে উঠেছিল সে। লোকেরাও সব ভয়ে ভয়ে থাকতো। মা মনসার পুজো দেয়, শিব ঠাকুরের পুজো দেয়, ওঝা গুণিন ডেকে আনে,
কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। বাড়ি বাড়ি লঙ্কা পোড়া দেওয়া, ধুনোর গন্ধ দেওয়া, সবাই এইসবই করতে থাকে। তারপরে উপদ্রব গেল না। সে তো ইচ্ছাধারী নাগিন। ইচ্ছাধারী নাগিন ছাড়া নাগমণি কিন্তু হয় না। সব সাপের নাগমণি থাকে না। আর ইচ্ছাধারী নাগিন মানে সে কিন্তু মানুষের রূপও ধারণ করতে পারত। কখনো বাচ্চা মেয়ে এসে যে কারো বাড়িতে আসতো, তো কখনো কোনো বউয়ের রূপ ধরে আসতো। আমাদের বাড়িতে যেমন একটা বুড়ির রূপ নিয়ে এসেছিল। সেদিন আমার বাবা বাড়িতে ছিল না। মণিটা বিক্রি করবে বলে কার সঙ্গে যেন দেখা করতে গিয়েছিল, অনেক দূর। মা ছিল ঘরে, আমি আর ভাই তখন উঠোনে খেলা করছি। এমন সময় একজন বুড়ি এলো ভিক্ষা চাইতে। আমাকে বলল, 2 পয়সা ভিক্ষে দে না মা, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমি তখন বললাম, আমি কোথায় পয়সা পাবো বুড়িমা, আর বাবাও এখন বাড়িতে নেই। উনি তখন জিজ্ঞেস করলেন, কোথায় গেছে? তখন আমি কিছু বলার আগেই ভাই ফট করে উত্তর দিয়ে দেয়, মণি বিক্রি করতে গেছে। সঙ্গে সঙ্গে আমি ভাইয়ের তখন মুখ চেপে ধরি। বাচ্চা মানুষ বুঝতে পারেনি, মুখ ফসকে বলে ফেলেছে। কিন্তু ওনার যা বোঝার উনি তো বুঝে ফেলেছে যে তার মানে এই বাড়িতেই আছে মণি। আমরা কিন্তু তখনও বুঝিনি যে ওই সেই ইচ্ছাধারী নাগিন। তখন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বাড়ির এদিক থেকে ওদিক দেখতে লাগলো। কিছু একটা খুঁজছিল, সেটা বুঝতে পারছিলাম আমরা। আমি তখন বললাম, তুমি এখন যাও। যাওয়ার সময়ও হিংস্র চোখে কেমন করে যেন দেখছিল। যাই হোক, এরপর বুড়িটা চলে গেল। কিন্তু ওই দিন থেকেই আমাদের বাড়িতে অস্বাভাবিক রকমের সাপের উপদ্রব বেড়ে গেল। মা ধুনো দেয়, লঙ্কা পোড়া দেয়, কিন্তু কিছুতেই যায় না। কখনো চালের ফাঁকে তো কখনো দেয়ালের ফাঁকে। আমি, ভাই, মা সবাই তো ভয়ে জড়সড়। রান্না খাওয়া কিচ্ছু হয়নি আমাদের। তারপর রাতে বাবা বাড়িতে ফিরল। আমার মায়ের বরাবরই একটু মাথা গরম। বাবাকে বলল, তুমি কি সাপের কামড় আমাদের মারতে চাও নাকি? আমাদের বড়লোক হতে লাগবে না, মণিটা তুমি ফেরত দিয়ে দাও। সাপের উপদ্রবে বাড়িতে থাকা যাচ্ছে না। বাবা বলল, সাপটা কি তোমাকে বলেছে যে ও মণি নিতে এসেছে? মণিটা ফিরিয়ে দিলেই শান্ত হয়ে যাবে? মা বলল, হ্যাঁ হয়ে যাবে। কই, আগে তো হতো না। যেদিন থেকে এই অপয়া দুটো ওটা নিয়ে এসেছে বাড়িতে, তারপর থেকে তো এরকম। বাবা বলে, তাহলে নিয়ে যাক, ঘরেই তো আছে। মাও পাল্টা বলল, গোবর চাপা দিয়ে না রাখলে যদি বুঝতে পারতো ঠিকই নিয়ে যেত। শেষ অবধি মায়ের জোরাজুরি করাতে বাবা বলল, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, কাল সকালে আমি জঙ্গলে গিয়ে দিয়ে আসবো। শান্তি তো? তো যা হোক করে সেই রাতটা কোন রকমে কাটলো। পরদিন সকালে বাবা কোথায় যেন বেরোলো। মণিটা যেখানে ছিল জায়গাটা তখন পরিষ্কার। মা তাই ভাবলো যে তাহলে বোধহয় দিয়ে এসেছে। তারপর সারাটা দিন মোটামুটি ভালোই গেল। কিন্তু সেই রাতে ঘুমের মধ্যেই ভাইকে সাপে কামড়ালো। ভাই তো জ্বালা করছে বলে ছটফট করতে লাগলো। আমরাও জেগে গেলাম। দেখলাম পায়ে দুটো দাঁত ফোটানোর চিহ্ন। মা তখন বাবাকে বলল, তার মানে তুমি মণিটা দাওনি, না হলে ওকে কাটতো না। সত্যি সত্যি মণিটা বাবা দেয়নি। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরেরই অন্য জায়গায় সরিয়ে রেখেছিল। তো এরপর বাবা সঙ্গে সঙ্গে ছুটল ওঝা ডাকতে। তখন আমাদের গ্রামে সাপে কাটার জন্য ডাক্তারের কাছে কেউ যেত না, বিষ নামানোর জন্য ওই ওঝা ডাকত। কিন্তু ওঝা এসেও কিছু করতে পারল না। তার আগেই ভাই মারা গেল। যখন থেকে নাগিনটা জানতে পেরেছিল যে মণিটা আমাদের বাড়িতে আছে, তখন থেকেই সে আমাদের বাড়ি আর ছাড়তো না। বাবা যখন বলেছিল যে কালকে দিয়ে আসবে, তাই বোধহয় সেই দিনটা সময় দিয়েছিল। কিন্তু তাও যখন দিল না, তখন ছেলেকে শেষ করলো, এবার যাতে দেয়।
কিন্তু মণিহারা ফণি বলো বা সন্তানহারা মাই বলো, দুজনেই পাগল হয়ে যায়। কি বলছে কি করছে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। তখন বাবার সঙ্গে মা তো খুব অশান্তি করে, কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে তুমি মেরেছো, এসব তোমার জন্য হয়েছে। এত লোভ তোমার, নিজের ছেলের জীবনের থেকেও তোমার কাছে মনি বেশি দামি। বেশ, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, থাকো তুমি আবার তোমার মনি নিয়ে। পাড়া প্রতিবেশীরাও তখন বুঝতে পারে যে কিছু একটা আছে এদের কাছে, যার জন্য গ্রামে সাপের এত উপদ্রব বেড়েছে, এত লোক সাপের কামড়ে মারা গেছে। সবাই তখন মুখিয়ার কাছে ছুটল, মুখিয়াকে গিয়ে বলল সব। মুখিয়া তারপর পুলিশ নিয়ে লোকজন নিয়ে আমাদের বাড়িতে এলো। বাবাকে বলল, কি আছে তোমাদের বাড়িতে, বের করো, শিগগির বের করো, না হলে আমরা খুঁজে বের করব, তোমাদের জন্য আর কত লোকের জীবন যাবে। এরকম যখন সবাই ঘিরে ধরেছে, বাবা তখন বাড়ির ভেতরে গেল মণিটা আনতে। বুঝতে পারলাম যে মণিহারা নাগিন যতটা পাগল হয়ে যায়, মণি পাওয়া মানুষ তার চেয়েও বেশি পাগল হয়ে যায়। সে আর তখন মানুষ থাকে না। বাবা ওই মণিটা নিয়ে বাড়ির পেছনের জানলা দিয়ে মাঠের দিকে পালিয়ে যায়। দূর থেকে বাবাকে দেখা যাচ্ছিল অন্ধকার মাঠের মধ্যে দিয়ে চকচকে একটা জিনিস নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছে। তারপরেই একটা আর্তচিৎকার, তারপরে ওই চকচকে উজ্জ্বল মণিটা মাটিতে পড়ে নিভে গেল। সেই নাগিন তো তাকে তাকেই ছিল, সবার হাত থেকে নিয়ে পালালেও ওর হাত থেকে নিয়ে পালাবে কোথায়, দিয়েছে ছোবল। বাবা ওখানে লুটিয়ে পড়ল, মণিটা খসে পড়ল বাবার হাত থেকে। আর ওই নাগিন মণিটা ফিরে পেয়েই সঙ্গে সঙ্গে কোথায় গায়েব। লোকজন সবাই ছুটে গিয়ে আর তাকে দেখতে পায়নি, বাবাকেও আর বাঁচানো যায়নি। বাপ ছেলে এক রাতেই শেষ। এরপর থেকে আমাদের গ্রামে আর সাপের উপদ্রব হতো না, আর কাউকে দেখাও দিত না, সাপে কেটে কেউ মরতও না। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা, চমৎকার একটা ঘটনা। আমি ভাবছিলাম যে বার্থডেতে কি ঘটনা দেওয়া যায়। ভূত প্রেত এই সেই এসব তো সারা বছরই শোনাই, নতুনত্ব কিছু নেই। ভাবতে ভাবতে হঠাৎ আমার এটা মনে পড়ল যে আরে, ছোটবেলায় ধ্রুবের মা নাগমণির একটা ঘটনা শুনিয়েছিল না, ওটা দিলে কেমন হয়। কেমন হলো সেটা তোমরাই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে, চটপট পাঠিয়ে দাও। ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে খুশি তোমরা ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মায়াদি লিখেছে, হাই কেমন আছো ভাই, চলে এলাম ঘটনা শুনতে, ভালো থেকো ভাই। গীতাদি লিখেছে, ভাই আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি কি দেরি করে ঘটনা দিয়েছো? হ্যাঁ দিদি, আগের দিন একটু দেরি হয়ে গিয়েছিল। অজন্তা করে লিখেছে, কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না, এটাই তার প্রমাণ, দারুণ ঘটনা। অমিতা জেঠিমা লিখেছে, অলৌকিকের অসাধারণ ঘটনা শুনতে চলে এসেছি, জানি দারুণ হবেই। সুলেখা পণ্ডিত লিখেছে, তোমার গলার ভয়েস জাস্ট অসাধারণ। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার বলা ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে ভাই, ভালো থেকো। সৌমিতা চক্রবর্তী লিখেছে, ওরা খারাপ করে আনন্দ পায় মনে হয়, কিন্তু যার খারাপ করে তার সব শেষ হয়ে যায়। সুরদীপ কুণ্ডু লিখেছে, ঘটনাগুলো ভালো। এছাড়াও আরও কমেন্ট করেছ সমীর সরকার, সুতৃষ্ণা রয়, অক্ষয় অধিকারী, এমডি মঞ্জু ভূঁইয়া, মিঠু পাত্র, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও।
ধন্যবাদ।